আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বিদায় বাংলাদেশের নেতা, অভিভাবক হারালো বাংলাদেশ। বেগম খালেদা জিয়ার কফিন বহন করছিলেন যে তিন আলেম। এদিকে শোকাবহ সময়ে আতশবাজি ফোটানো থেকে বিরত থাকার আহ্বান ডাকসু ভিপি। জানাবো পত্রিকার পাতায় যেভাবে এলো বেগম খালেদা জিয়ার বিদায়। অন্যদিকে নির্বাচনী হলফনামায় তারেক রহমানের বার্ষিক আয় 6,76,000 টাকা। সর্বশেষ জানাবো নির্বাচনী হলফনামা ব্যবসায়ী নূর বার্ষিক আয়ে ছাড়িয়ে গেছেন তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদকেও। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম, এবার বিস্তারিত। বিদায় বাংলাদেশের নেতা, অভিভাবক হারালো বাংলাদেশ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ ও প্রভাবশালী অধ্যায়ের অবসান ঘটেছে। দেশ হারিয়েছে একজন অভিজ্ঞ রাজনৈতিক অভিভাবক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন ও সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। তার বিদায়ে দেশের রাজনীতিতে সৃষ্টি হয়েছে এক গভীর শূন্যতা, যা শুধু একটি রাজনৈতিক দলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমগ্র জাতীয় রাজনীতির জন্যই এক অপূরণীয় ক্ষতি। 4 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা নাম বেগম খালেদা জিয়া ছিলেন আন্দোলন, সংগ্রাম, সরকার পরিচালনা ও বিরোধী রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ। রাজনৈতিক প্রতিকূলতা, কারাবাস, অসুস্থতা ও দমনপীড়নের মধ্যেও তিনি ছিলেন দল ও অনুসারীদের জন্য এক অভিভাবক তুল্য ব্যক্তিত্ব। নারী নেতৃত্বের ক্ষেত্রেও বেগম খালেদা জিয়া ছিলেন এক অনন্য দৃষ্টান্ত। দক্ষিণ এশিয়ার মুসলিম প্রধান দেশে একজন নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি নারী রাজনীতিতে আসার অনুপ্রেরণা হয়ে ওঠেন। তার নেতৃত্ব নারীদের রাজনীতিতে অংশগ্রহণের পথকে আরও প্রশস্ত করেছে। ঘর ছেড়ে এলেন রাজপথে, আপোষকে দূরে টেলে দিয়ে বেছে নিলেন সংগ্রাম। মানিক মিয়া অ্যাভিনিউয়ের জনসমাবেশ ছড়িয়ে দিলেন সারা দেশে। তারপর জনতার রায়ে গেলেন মানিক মিয়া অ্যাভিনিউয়ের পাশে সংসদ ভবনে। সেখান থেকে বিশ্ব দরবারে নিজেকে চেনানোর প্রচেষ্টা। সরকার ছেড়ে বিরোধী দল থেকে আবার সরকারে, তারপর ষড়যন্ত্র। ১-১১ ৮০ দশকের সংগ্রাম আবার শুরু। পথ চলায় হারায় বাড়িঘর, ছোট ছেলেকে। কারাগারে গিয়ে ধীরে ধীরে শরীরে দানা বাঁধতে শুরু করল রোগ। কিন্তু তার যে আপোষহীন ভূমিকা মাথা নোয়াবার নয়। তাই তো নিজের পথে ছিলেন অবিচল, করেননি আপোষ। আর ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী হয়ে উঠলেন বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। তবে শরীর যে মানে না, লড়াই চালিয়ে যান নিজের সাথে। পরিবার, দল সর্বোচ্চ চেষ্টা করে সুস্থ করে তোলার। চলতি বছরের একদম শুরুতেই গেলেন বিলেতে। চিকিৎসা নিয়ে সেখানে থাকতে পারতেন পরিবারের সান্নিধ্যে, কিন্তু দেশকেই বেছে নিলেন। একাই থাকবেন, তবুও দেশের মাটিতে। দেশে ফেরার পথে হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের বলেছিলেন ভাইয়াকে দেখে রাখতে। বারবার বলছিলেন ছেলে তারেক রহমানকে দেখে রাখতে। এ যেন তিনি বুঝতে পারছিলেন সময় ফুরিয়ে আসছে, নিজে আর ছেলেকে আগলে রাখতে পারবেন না। দলের নেতাকর্মীদেরকেই দিলেন সেই দায়িত্ব। এই অনুরোধ করে ফিরলেন দেশে, কারণ তিনি তো জাতিকে বলেছিলেন আমি দেশ ছেড়ে, দেশের মানুষকে ছেড়ে কোথাও যাব না। এই দেশই আমার একমাত্র ঠিকানা। দেশের বাইরে আমার কিছু নেই, কোনো ঠিকানাও নেই। ১-১১ থেকে শুরু করে শেখ হাসিনার ১৫.৫ বছরের শাসনামলে খালেদা জিয়া তার কথা রেখেছেন। এমনকি দেশে ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পরেও সুযোগ ছিল বিদেশে গিয়ে জীবন কাটানোর, কিন্তু সেই পথ বেছে নেননি। গোটা দেশ দেখল তা, জাতীয় বিনিময়ে ভালোবাসা দিতে ভোলেননি। খালেদা জিয়াকে শেষ বিদায়ে সারা দেশ থেকে ছুটে আসে মানুষ। সংসদ ভবন এলাকা পেরিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে শাহবাগ, বিজয় সরণি, আগারগাঁও, শ্যামলী, নিউ মার্কেট এলাকা পৌঁছে যায় জনতার স্রোত। জানাজা স্থল থেকে যতদূর চোখ যায় দেখা মেলে মানুষ আর মানুষ। জীবনের শেষ মুহূর্তে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা খালেদা জিয়া যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের পরিচয় ছাপিয়ে গেছেন, তা স্পষ্ট বুঝিয়ে দেয় মানুষের এই জনস্রোত। একজন রাজনীতিবিদের জীবন কতটা বর্ণাঢ্য হলে এতটা ভালোবাসা মেলে, তার উত্তর উপস্থিত মানুষের মাঝেই রয়েছে। তাদের অনেকেরই চোখ ছিল অশ্রুসজল। বাংলাদেশের নেতা খালেদা জিয়াকে স্বয়ং প্রকৃতিও বিদায় জানিয়েছে।
গেল কয়েকদিনের ঠান্ডা দূর করে মিষ্টি রোদ ওঠে নগরীতে। তাতে কিছুটা স্বস্তি পায় আগত জনতা। জনতার এই স্রোত থামেনি দুপুর 2টায়ও, যে সময় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ কারণে জানাজা শুরু হতে বিলম্বও হয় কিছুটা। ঘড়ির কাঁটায় যখন 2:45 জানাজাস্থলে পৌঁছায় খালেদা জিয়ার কফিন। এরপর দলের পক্ষ থেকে শুরুতে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি তার বক্তব্যে খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের গল্প তুলে ধরেন। এরপর 2:58 দল ও পরিবারের পক্ষ থেকে কথা বলেন তারেক রহমান। মা হারানো তারেক স্বাভাবিকভাবেই ছিলেন আবেগাপ্লুত, শোকে মুহ্যমান। তিনি কোনো ধরনের ভূমিকায় যাননি বক্তৃতায়। স্বজন হারিয়ে বাংলার 8-10টি সাধারণ পরিবারের সন্তানের মতোই শোনা গেল তার কণ্ঠ। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান। এখানে উপস্থিত সকল ভাই ও বোনেরা, মরহুমা যদি কারোর কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি পরিশোধ করব ইনশাআল্লাহ। খালেদা জিয়া জীবিত থাকাকালীন ওনার কোনো ব্যবহারে অথবা কোনো কথায় কেউ আঘাত পেয়ে থাকলে তার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী, তার জন্য দোয়া করবেন। এরপর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের ইমামতিতে জানাজার নামাজ সম্পন্ন হয়। আজ বেগম খালেদা জিয়ার বিদায়ে বাংলাদেশের রাজনীতিতে এক অভিভাবক শূন্যতা তৈরি হয়েছে। তার অভিজ্ঞতা, রাজনৈতিক দূরদৃষ্টি ও সংগ্রামী জীবন নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। রাজনৈতিক মতদর্শে ভিন্নতা থাকলেও তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান অস্বীকার করার সুযোগ নেই। ইতিহাসে বেগম খালেদা জিয়া স্মরণীয় হয়ে থাকবেন একজন দৃঢ়চেতা নেতা, আপোষহীন রাজনীতিবিদ ও বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিচ্ছেদ্য অধ্যায় হিসেবে। সত্যি, আজ বাংলাদেশ হারালো একজন রাজনৈতিক অভিভাবক। বেগম খালেদা জিয়ার কফিন বহন করলেন যে 3 আলেম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কফিন বহন করেছেন আসসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ, আলোচিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে বেগম জিয়ার স্বজনদের সঙ্গে এই 3 আলেম তার কফিন বহন করেন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী অন্য সদস্যরা হলেন দলটির নায়েবে আমির মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ.টি.এম মাসুম, মাওলানা আব্দুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, দক্ষিণের সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ড ফকরুদ্দিন মানিক, দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন প্রমুখ। শোকাবহ সময়ে আতশবাজি ফোটানো থেকে বিরত থাকার আহ্বান ডাকসু ভিপির। জাতীয় শোকের প্রতি শ্রদ্ধা জানিয়ে 31st নাইটে আতশবাজি ফোটানো এবং ফানুস ওড়ানোর আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। আজ বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তিতে ডাকসুর ভিপি বলেন, বাংলাদেশের আপোষহীন সংগ্রামের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সমগ্র জাতি আজ গভীর শোক ও বেদনায় মুহ্যমান। জুলাই বিপ্লবের অগ্রসেনানী শরীফ ওসমান হাদি ভাইও শহীদ হয়ে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। এই শোকাবহ সময়ে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং জাতীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন আমাদের সবার নৈতিক দায়িত্ব। তিনি বলেন, আমরা দেখেছি প্রতি বছরই ফানুসের আগুন থেকে বাড়িঘর দোকানপাটে আগুন লেগে বিপুল পরিমাণ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, আতশবাজির বিকট শব্দে অসংখ্য পাখি, এমনকি মানব সন্তানের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক কর্মচারী সহ সারা দেশের সবার প্রতি আতশবাজি ফোটানো, ফানুস ওড়ানো ইত্যাদি আয়োজন থেকে বিরত থাকার বিনীত আহ্বান জানাচ্ছে। পত্রিকার পাতায় যেভাবে এলো বেগম খালেদা জিয়ার বিদায়, বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ, ঘটনাবহুল ও আপোষহীন অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত পুরো দেশ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, মতভেদ ও বিতর্কের ঊর্ধ্বে উঠে তার বিদায় সংবাদমাধ্যমগুলোতে জায়গা করে নিয়েছে বিশেষ গুরুত্ব, আবেগ ও ইতিহাসের ভার নিয়ে।
জাতীয় দৈনিকগুলো খালেদা জিয়ার জীবন, সংগ্রাম ও রাজনৈতিক উত্তরাধিকারকে তুলে ধরেছে নানা মাত্রায়, কোথাও আপোষহীন রাষ্ট্রনায়ক, কোথাও গণতন্ত্রের প্রতীক, কোথাও একটি অধ্যায়ের সমাপ্তি হিসাবে। দৈনিক ইনকিলাব বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্যানার হেডলাইন করেছে মহিয়সী নেত্রীর জীবনাবসান। বেগম জিয়ার বিদায় উপলক্ষে বিশেষ পাতাসহ পুরো পাতা জুড়ে ছবি ছেপেছে, শিরোনাম তৈরি করেছে। পত্রিকাটি তাকে উপস্থাপন করেছে একজন অভিভাবক সুলভ, আপোষহীন ও চিরসংগ্রামী দেশপ্রেমিক নেত্রী হিসাবে। গৃহবধূ থেকে রাজনীতির শীর্ষে উঠে আসা, স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব এবং টানা ৪১ বছর বিএনপির নেতৃত্ব দেওয়ার ইতিহাস ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে। ঐতিহাসিক বিদায়কে জাতীয় দৈনিকগুলো ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরলেও দৈনিক ইনকিলাব সবচেয়ে গুরুত্বের সঙ্গে ও স্পষ্ট অবস্থান নিয়ে সংবাদ পরিবেশন করেছে। দৈনিক নয়া দিগন্ত ব্যানার শিরোনামে লিখেছে আপোষহীন রাষ্ট্রনায়কের বিদায়। প্রতিবেদনে তার রাজনৈতিক দৃঢ়তা, কারাবাস, অসুস্থতা, বিদেশ না যাওয়ার অবস্থান এবং বিদেশে আমার কোনো ঠিকানা নেই এই বক্তব্য বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে জানাজা ও দাফনের রাষ্ট্রীয় প্রস্তুতির কথাও উঠে এসেছে। দৈনিক সমকাল ডিসপ্লে কাভারে শিরোনাম করেছে আপোষহীন অভিযাত্রার সমাপ্তি। ১৯৮২ সালে তোলা নাসির আলী মামুনের আলোকচিত্র ব্যবহার করে আবেগ ও স্মৃতিকে সামনে এনেছে পত্রিকাটি। এখানে রাজনৈতিক ঘটনাপঞ্জির চেয়ে সময়, চরিত্র ও ইতিহাসের অনুভবকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। খালেদা জিয়াকে গণতন্ত্রের সংগ্রামের প্রতীক হিসাবে তুলে ধরা হয়েছে। দৈনিক কালের কণ্ঠ বিশেষ মলাটে প্রকাশ করেছে অনন্তে অম্লান আপোষহীন। প্রতিবেদনে গৃহিণী থেকে দৃঢ় নীতি ও মূল্যবোধের রাজনীতিবিদ হয়ে ওঠার যাত্রা, তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক দূরদর্শিতা তুলে ধরা হয়েছে। মৃত্যুকে অনন্ত যাত্রা হিসাবে বর্ণনা করে বলা হয়েছে তার আদর্শ অম্লান থাকবে। দৈনিক ইত্তেফাক পুরো পাতা জুড়ে ছবি ছেপে শিরোনাম করেছে অনন্ত লোকে অনন্ত যাত্রা এবং মূল পত্রিকার প্রধান শিরোনাম ছিল চলে গেলেন দেশনেত্রী খালেদা জিয়া। প্রতিবেদনে তাকে গণতন্ত্রের প্রতীক ও জাতির জন্য অপরিণেয় ক্ষতি হিসাবে তুলে ধরা হয়েছে। প্রথম আলো বিশেষ মলাট ও ৮ কলাম ব্যানারে শিরোনাম করেছে গৌরবময় বিদায়। মানবিক ভাষায় তার সংগ্রাম, কারাবাস, অসুস্থতা ও শেষ জীবনের নিঃসঙ্গতা তুলে ধরা হয়েছে। এই দেশের মানুষই আমার সবকিছু, এই বক্তব্য প্রতিবেদনের কেন্দ্রীয় ভাবনা। দৈনিক আমার দেশ স্কাই হেডলাইনে লিখেছে চলে গেলেন রাজনীতির ধ্রুবতারা। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, আন্তর্জাতিক প্রতিনিধিদের উপস্থিতি ও জনস্রোতের চিত্র তুলে ধরে পত্রিকাটি দেখিয়েছে তার প্রভাব শুধু দলীয় নয়, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পরিসরেও বিস্তৃত। বেগম খালেদা জিয়ার বিদায় তাই শুধু একজন রাজনীতিকের মৃত্যু নয়, বরং বাংলাদেশের রাজনীতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হিসেবেই সংবাদ মাধ্যমে প্রতিফলিত হয়েছে। নির্বাচনী হলফনামা তারেক রহমানের বার্ষিক আয় ৬,৭৬,০০০ টাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসনের প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে সম্পদের তথ্য দাখিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আয়কর রিটার্ন ও হলফনামান ভিত্তিতে প্রকাশিত তথ্য অনুযায়ী তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের মোট সম্পদ এবং আয়ের বিস্তারিত উঠে এসেছে। আয়কর রিটার্ন অনুযায়ী তারেক রহমানের মোট সম্পদের পরিমাণ ১,৯৬,৮০,১৮৫ টাকা। তার বার্ষিক আয় ৬,৭৬,৩৫৩ টাকা এবং সে অনুযায়ী তিনি ১,০১,৪৫৩ টাকা আয়কর দিয়েছেন। তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের ঘোষিত সম্পদ ১,৫,৩০,১৯১ টাকা। তার বার্ষিক আয় ৩৫,৬০,৯২৫ টাকা এবং তিনি ৫,৫৭,৭১৩ টাকা আয়কর দিয়েছেন। হলফনামা অনুযায়ী তারেক রহমান তার স্ত্রী বা কোনো নির্ভরশীলের নামে কোনো ঋণ, সরকারি পাওনা বা দায় নেই। ২০০৭ সাল থেকে এ পর্যন্ত তার বিরুদ্ধে দায়ের হওয়া ৭৭টি মামলার মধ্যে কিছু খালাস, কিছু খারিজ বা প্রত্যাহার এবং কিছুতে অব্যাহতি পেয়েছেন। সম্পদের বিবরণ অনুযায়ী তারেক রহমানের নামে কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট বা বাণিজ্যিক ভবন নেই। শেয়ার, বন্ড ও সঞ্চয়পত্রে তার বিনিয়োগ ৬,৭৬,৩৫৩ টাকা। ব্যাংক আমানত ও নগদ অর্থ মিলিয়ে আছে ৩১,৫৮,৪২৮ টাকা। স্ত্রীর ব্যাংক ও নগদ সম্পদ ৬৬,৪৪,০
54,747 টাকা। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগ প্রায় 5 লাখ টাকা, কোম্পানির শেয়ার 45 লাখ টাকা এবং কোম্পানিতে বিনিয়োগ দেখানো হয়েছে 18 লাখ টাকা। তারেক রহমানের নামে ব্যাংকে 90,24,307 টাকার এফডিআর এবং অন্যান্য আমানত 1,20,000 টাকা রয়েছে। স্ত্রীর নামে 35 লাখ টাকার এফডিআর ও 15,260 টাকার সঞ্চয়ী আমানত রয়েছে। অর্জনকালে কেনা 2,950 টাকার গহনা ও 1,79,500 টাকার আসবাবপত্রও আছে। কোনো আগ্নেয়াস্ত্র বা বিদেশে স্থাবর অস্থাবর সম্পদ নেই। যদিও তারেক রহমানের নিজের নামে কোনো গাড়ি বা কৃষি জমি নেই, তবে 2.01 একর ও 1.4% অকৃষি জমি এবং 2.9% আবাসিক জমি তার নামে আছে। স্ত্রীর নামে যৌথ মালিকানায় 111.25% জমি ও 800 বর্গফুট আয়তনের দুতলা ভবন রয়েছে। হলফনামা অনুযায়ী তারেক রহমান, তার স্ত্রী বা কোনো নির্ভরশীলের নামে কোনো ঋণ, সরকারি পাওনা বা দায় নেই। নির্বাচনী হলফনামা ব্যবসায়ী নূর বার্ষিক আয়ে ছাড়িয়ে গেলেন তারেক, শফিকুর ও নাহিদকেও। বার্ষিক আয়ের হিসাবে দেশের একাধিক শীর্ষ রাজনৈতিক নেতাকে ছাড়িয়ে গেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। পেশায় ব্যবসায়ী নূরের বার্ষিক আয় 20,40,048 টাকা, যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামীর ঘোষিত আয়ের চেয়েও বেশি। বুধবার 31 ডিসেম্বর নির্বাচন কমিশনে জমা দেওয়া নুরুল হক নূরের হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া যায়। হলফনামা অনুযায়ী ব্যবসা থেকে নূরের বার্ষিক আয় 15,85,426 টাকা এবং অন্যান্য উৎস থেকে আয় 4,54,622 টাকা। অন্যদিকে তারেক রহমানের বার্ষিক আয় 6,76,353 টাকা, ডাক্তার শফিকুর রহমানের 3,60,000 টাকা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের 16 লাখ টাকা। বার্ষিক আয়ের দৌড়ে নূর এগিয়ে থাকলেও মোট সম্পদের হিসাবে শীর্ষে রয়েছেন অন্যরা। হলফনামা অনুযায়ী তারেক রহমানের মোট সম্পদ 1,96 লাখ টাকার বেশি এবং ডাক্তার শফিকুর রহমানের মোট সম্পদ 1,02,73,640 টাকা। নুরুল হক নূরের মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে 90,43,841 টাকা। নূরের সম্পদের বিবরণীতে উল্লেখ আছে, তার কাছে নগদ রয়েছে 28,33,217 টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা 2,89,313 টাকা। কোম্পানি শেয়ারে তার বিনিয়োগ 2,75,000 টাকা। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অন্যান্য আমানতের পরিমাণ 55,80,311 টাকা। জমির হিসাবে নূরের নামে 82 ডেসিমেল এবং তার স্ত্রী মারিয়া আক্তারের নামে 3 একর কৃষি জমি রয়েছে। দায় হিসাবে নূরের দেনা 3,88,160 টাকা থাকলেও কোনো ব্যাংক ঋণ নেই। হলফনামা অনুযায়ী নূরের স্ত্রী মারিয়া আক্তার পেশায় শিক্ষিকা। তার বার্ষিক আয় 1,91,880 টাকা এবং মোট সম্পদ 12,66,818 টাকা। পারিবারিক তথ্যে দেখা যায় নুরুল হক নূর 3 সন্তানের জনক। তার ওপর নির্ভরশীল হিসাবে বাবা, মা ও ভাই বোনের নাম উল্লেখ রয়েছে। মামলা সংক্রান্ত তথ্য অনুযায়ী বর্তমানে নুরুল হক নূরের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে 6টি মামলা চলমান রয়েছে। এর আগে 8টি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। আসন্ন নির্বাচনে তিনি পটুয়াখালী 3 অর্থাৎ গলাচিপা 10 মিনা আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জোটগত সমঝোতার কারণে ওই আসনে বিএনপি প্রার্থী দেয়নি, তবে সাবেক বিএনপি নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসাবে এবং গণ অধিকার পরিষদের শহীদুল ইসলাম ফাহিম মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি, প্রতীক বরাদ্দ দেয়া হবে 21 জানুয়ারি এবং 22 জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা।